প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সেনাবাহিনীর মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে এবং অভ্যুত্থানের খবর পাওয়া যাচ্ছে। একটা রক্তক্ষয়ী সংঘর্ষের আভাস দিচ্ছেন এক বিশেষজ্ঞ। আমরা তার কথা একটু শুনি। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, এবং তিনি সম্ভাব্য ডেটও উল্লেখ করেছেন কবে এই সামরিক বিদ্রোহ হতে পারে, রক্তপাত হতে পারে। আমরা একটু শুনি চাঞ্চল্যকর তথ্য। এদের সবাইকে ক্ষমতাচ্যুত করতে চায় এবং এর জন্য প্রয়োজনে তারা একটা সেনা বিদ্রোহেরও প্রস্তুতি ভেতরে ভেতরে নিচ্ছে এবং তাদের সম্ভাব্য বিদ্রোহর দুটো তারিখ তারা ঠিক করেছে। একটি হলো যে 21শে নভেম্বর, যে সশস্ত্র বাহিনী দিবস, তার ঠিক আগে, অথবা যদি সেটা ব্যর্থ হয় তাহলে 16ই ডিসেম্বরকে টার্গেট করে তারা প্রয়োজনে একটা সেনা বিদ্রোহেরও পরিকল্পনা করছে। অর্থাৎ সেনা বিদ্রোহের জন্য তারা সম্ভাব্য দুটি তারিখ নির্ধারণ করেছে। একটা 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, যদি সেখানে ব্যর্থ হয়ে যায় তাহলে তারা যাবে 16ই ডিসেম্বরে। অভ্যুত্থানের দিন তারিখক্ষণ তারা ঠিক করে ফেলেছে। দেখেন কত ভয়ঙ্কর অশনি সংকেত। তো এগুলো কারা করছে, এই বিশ্লেষণে আমরা যাচ্ছি। এগুলোর পিছনে আসলে ইন্ধন যোগাচ্ছে কারা, ওনার কথাটা আরেকটু শুনলে তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম যে এই বিদ্রোহের পিছনে শুধু সেনাবাহিনীর বিপদগামী কিছু লোক না, এর সাথে বাহিরে থেকে হিজবুত তাহরির জামাতের লোকও জড়িত। শুনি একটু না কথা। পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে সম্প্রতি যুক্ত হয়েছে সিনিয়র কিছু কর্মকর্তার সাথে জুনিয়র কিছু কর্মকর্তার দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটি মূলত শুরু হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। যারা ফরমেশন কমান্ডার অর্থাৎ ব্রিগেডিয়ার এবং তার উপরের র্যাঙ্কে যারা আছেন, তারা চাইছেন যে ডক্টর ইউনূস যত দ্রুত সম্ভব একটা জাতীয় নির্বাচন দিয়ে, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি বিদায় নিন এবং সেনাবাহিনী অন্যান্য বাহিনীও ব্যারাকে ফিরে আসে। কিন্তু অন্যদিকে এখানে আপনাকে একটু বলি, আপনার সাথে একটু সংযুক্ত করি। আপনি যেটা বললেন, সিনিয়র অফিসারদের মধ্যেও কিন্তু দুইটা দল আছে। একটা দল ইউনূসের পক্ষে, ইউনূসকে দীর্ঘদিন রাখার পক্ষে, আর একটা দল চাচ্ছে নির্বাচন দিয়ে তাড়াতাড়ি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার জন্য। কিন্তু সবাই না, এখানে দুইটা দলে বিভক্ত সিনিয়রদের মধ্যে। একটা হচ্ছে ইউনূসের পক্ষে, যাতে ক্ষমতাকে দীর্ঘদিন ধরে ধরে রাখা যায়। আর একটা গ্রুপ চাচ্ছে তাড়াতাড়ি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসুক। এইটা তারপর শুনুন কি বলে। একটা জুনিয়র সেনা কর্মকর্তারা এরা চাইছে যে ডক্টর ইউনূস দেশটার সংস্কার করুক এবং এর জন্য যদি প্রয়োজন হয় 3-4 বছর সময় লাগুক, তারপরে সুবিধা মতো সময় একটা নির্বাচন দেওয়া যাবে। এই যে জুনিয়র গ্রুপটা যারা ডক্টর ইউনূসকে সংস্কারের জন্য দীর্ঘ সময় দিতে চায়, এদের পেছনে কিন্তু ইন্ধন যোগাচ্ছে কিছু সাবেক সেনা কর্মকর্তা। তার মধ্যে যেমন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর। হ্যাঁ, এই আপনি যেটা বললেন যে জুনিয়র এবং যারা বিতাড়িত সামরিক কর্মকর্তা, এরা কিন্তু মূলত পক্ষে চাচ্ছে দেশে খেলাফত কায়েম করার জন্য। তাদের অনেক দিনের স্বপ্ন, আমি সেটা আপনাদেরকে বিগত ভিডিওতে বলেছি। এর মধ্যে অন্যতম হচ্ছে শুভ আফ্রিদি, যে ডালিম ফোর্সের অন্যতম সদস্য, কমান্ডার। ডালিম ফোর্স যে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ডেল্টা ফোর্স, এই হচ্ছে সেই শুভ আফ্রিদি। এই দেখেন শুভ আফ্রিদি স্নাইপার হাতে, সে কিন্তু প্রকাশ্য ডিক্লেয়ার করেছে ডালিম ফোর্সের সে অন্যতম নেতা, অর্থাৎ প্রধান নেতা। এই শুভ আফ্রিদির নেতৃত্বেই কিন্তু সামরিক বিতাড়িত অফিসাররা একত্রিত হয়েছে। যার কথা বলেন হাসিনুর হচ্ছে এই যে হাসিনুরকে আপনারা দেখতে পাচ্ছেন, এও এক বিতাড়িত লেফটেন্যান্ট কর্নেল। এরাও কিন্তু একই দলভুক্ত হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে কিন্তু আরও কিছু বর্তমানে কর্মরত। এই যে এম ইউসুফ, তার ফেসবুক প্রোফাইল থেকে নিয়েছি, এটা এখনও বিতাড়িত হয়েছে কিনা জানি না, এখনও কর্মরত দেখা যাচ্ছে। তার সাথে যুক্ত হয়েছে আরও একজন আসিফ সরকার, এই যে এখানে লেখা আছে তার প্রোফাইলে, ক্যাপ্টেনেট বাংলাদেশ আর্মি। এরা এখনও বিতাড়িত হয়েছে কিনা জানি না, তবে এদের মাস্টার মাইন্ড, এদের সাথে যোগাযোগ রক্ষা করছে হিজবুত তাহরির অন্যতম নেতা, বর্তমানে ইউনূসের আব্বা অর্থাৎ ইউনূসের উপদেষ্টা মাহফুজ আলম। এই যে মাহফুজ আলম জঙ্গি নেতা, হিজবুত তাহরির জঙ্গি নেতা, এই কিন্তু সমন্বয় করছে সবার সাথে। তো ওনার কথা আরেকটু ফিরে যায়, ওনার কথা আরেকটু শুনলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। ক্যান্টনমেন্টে যতদূর জানি 27টি অস্ত্রাগার আছে, কম বেশি হতে পারে। তো এই অস্ত্রাগারগুলো
নিরাপত্তাটা নিশ্চিত। হ্যাঁ, এই অস্ত্রাগারগুলো নিরাপত্তা নিশ্চিত করা আসলে দেশপ্রেমিক সেনাবাহিনীর অবশ্যই উচিত, এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর অবশ্যই উচিত যারা বিপদগামী এই ধরনের দেশের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের রুখে দেওয়া। শুনি। কর্নেল শহীদ, মেজর দেলোয়ার, মেজর জিয়া, মেজর আফ্রিদি, এরকম কয়েকজন জড়িত আছে। এই যে নামগুলো বললাম, এদের অনেকেই আবার বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িত। এরাই জুলাই আগস্টের তথাকথিত বিপ্লবে স্নাইপার রাইফেল সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল। এরা হ্যাঁ প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে উনি যাদের নাম বললো তাদেরকে আমি দেখিয়েছিলাম ছবি সহ যে এরাই স্নাইপার রাইফেল সহ অত্যাধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করেছিল, এবং স্বয়ং এরাও রাইফেল দিয়ে গুলি করেছিল। সেটা শুভ আফ্রিদি নিজে স্বীকার করেছে, স্নাইপার রাইফেল দিয়ে গুলি করতে মানুষদেরকে, ছাত্রদেরকে, পুলিশদেরকে। তো এইগুলো মূলত করছে কারা? জামাত, শিবির এবং হিজবুত তাহরির। ওনার কথায় শুনি একটু। সিচুয়েশন বিরাজ করছে। এর মধ্যে আবার জামাতে ইসলাম এবং হিজবুত তাহরির তারা তাদের রাজনৈতিক অপতৎপরতা চালাচ্ছে। যেমন এই মিরপুর আর মহাখালী ডিওএইচএসে জামাতের নেতাকর্মীরা কিছু সেনা কর্মকর্তাদের সাথে রেগুলার মিটিং করছে, পাঠচক্র করছে, এবং গোলাম আজমের চিন্তা করেন, এই সমস্ত জামাতের এবং হিজবুত তাহরির নেতারা, এই সমস্ত রিটায়ার্ড সামরিক অফিসার, এর মধ্যে কিছু বিপদগামী সামরিক অফিসার, এদের সাথে রেগুলার পাঠচক্র, মিটিং, অর্থাৎ ষড়যন্ত্র। এটা একটা রাওয়া ক্লাব বলতে গেলে বর্তমানে সেই 1757 সালের কুঠি, অর্থাৎ যে ঘসেটি বেগমের কুঠিতে পরিণত হয়েছে, যেখানে ষড়যন্ত্র পাকানো হয়। সেরকম একটা, শুধু রাওয়া ক্লাব না, এরা নানান গুপ্তস্থানে ষড়যন্ত্র করছে, মিটিং করছে, সে খবর আমরা পাচ্ছি। ছেলে যে ব্রিগেডিয়ার আজমি, তারপরে হাসান নাসির, রুশদ, এরকম আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এরা জামাতের পক্ষ থেকে নিয়মিত সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখছে। হিজবুত তাহরিরও থেমে নেই। অর্থাৎ সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখছে কারা? এরা বিপদগামী সেনাবাহিনীর সাথে কর্মকর্তাদের সাথেই যোগাযোগ করছে। তো তারপর শুনি। তারাও সেনা কর্মকর্তাদের সাথে নিয়মিত মিটিং করছে, তাদের রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে, তারাও মিটিং করছে, আর্মি মেসেও মিটিং করছে। অ্যালার্মিং হলো যে এই যে তৎপরতাগুলো, এর মধ্য দিয়ে আর্মির ডিসিপ্লিন তো এফেক্টেড হচ্ছেই, আবার এসব নিয়ে জামাত এবং হিজবুত তাহরির হ্যাঁ, এর মধ্যে তো চেইন অফ কমান্ড ইউনুস ইতিমধ্যে ভেঙে দিয়েছে। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর মধ্যে চেইন অফ কমান্ড বলতে এরা কিছু নাই, এরা কিন্তু ভেঙে দিয়েছে। তো এখানে এরা চাচ্ছে মূলত সেনা প্রধান এবং রাষ্ট্রপতিকে অপসারণের মধ্য দিয়ে এদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য করতে হবে। এবার কোনো কারণে যদি ঢাকা ক্যান্টনমেন্টে একটা সামরিক অভ্যুত্থান বা এরকম বিপ্লব প্রতিনিধি, ওনার কথাটা শুনি। উনি যেটা বলছিলেন যে ক্যান্টনমেন্টে এসব তরুণ সামরিক কর্মকর্তাদের বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে, এবং এদের এক অংশ এমনও প্ল্যান করেছে যে তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সেনা প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান, এদের সবাইকে ক্ষমতাচ্যুত করতে চায়, এবং এর জন্য প্রয়োজনে তারা একটা সেনা বিদ্রোহেরও প্রস্তুতি ভেতরে ভেতরে নিচ্ছে। এবং দেখেন, রাষ্ট্রপতি, সেনা প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান এদেরকে অপসারণ করার জন্য আর একটা অভ্যুত্থানের প্রস্তুতি নিয়ে ফেলেছে, এবং সম্ভাব্য তারিখও তারা নির্ধারণ করেছে। তো সেই তারিখে না হতে পারে, যে কোনো সময় এরা সুযোগ পাবে, হয়তো তারা সে অভ্যুত্থান করবে, রক্তপাত ঘটাবে। তো আমাদের আহ্বান থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি, দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি, যারা বিপদগামী তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসুন, তাদের প্রতিহত করুন। না হলে রাষ্ট্র ধ্বংস হবে, আমাদের ঐতিহ্যবাহী সেনাবাহিনীও ধ্বংস করে ফেলবে। এই সমস্ত বিপদগামী বেসামরিক রিটায়ারমেন্টে যারা গেছে তারা, বিতাড়িত সামরিক অফিসার এবং বর্তমানে যারা কর্মরত তারা, তো তারা যারা বিতাড়িত হয়েছে এরা আসলে আগে থেকেই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল, জঙ্গি তৎপরতায় লিপ্ত ছিল, জঙ্গিদের ট্রেনিং দেওয়া সবই এরা করেছিল। এই শুভ আফ্রিদি জঙ্গিদেরকে ট্রেনিং দিয়েছিল পার্বত্য চট্টগ্রামে, সেই ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম। এরা একটা খেলাফত কায়েম করার জন্যই প্রচেষ্টায় আছে, এবং মাহফুজ ইতিমধ্যে এদের সাথে যোগাযোগ করে অর্থাৎ নির্বাচন না দিয়ে একটা খেলাফত প্রতিষ্ঠা করার একটা স্বপ্ন দেখছে। এই সাথে যুক্ত হয়েছে মেজর জিয়া, এই শুভ আফ্রিদি এরা। তো আশা করি দেখা যাক কতটুকু কী হয়। তো প্রিয় দর্শক, আবারও হাজির হব নতুন কোনো খবর পেলে। ভালো থাকবেন।